দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। এশিয়া কাপে আজ সুপার ফোরে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা আর ভারতের কাছে বড় ব্যবধানেই হেরেছে পাকিস্তান। তাই এই ম্যাচে যে হারবে তাদের ফাইনাল খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। নেট রান রেটে অনেক পিছিয়ে থাকা পাকিস্তানকে ফাইনালে খেলতে হলে শ্রীলঙ্কাকে ছাড়াও বাংলাদেশের সাথে জিততে হবে। একই সমীকরণ থাকবে লঙ্কানদের ক্ষেত্রে। এদিকে এশিয়া কাপের সুপার ফোরের পরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন অধিনায়ক লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর আর ব্যাট করেননি বাংলাদেশের এই দলপতি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে এটি গুরুতর কিছু নয়। ভারত ম্যাচের পরদিনই মাঠে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য। টানা 2 ম্যাচের ধকল কাটাতে শেষবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুরুতে দলের ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন, তখন দলের সঙ্গে ছিলেন লিটন দাস। পরে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান লিটন। নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে কলম্বোর উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। 8 দল নিয়ে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। 30 সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 2 নভেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টের পরই ঘরোয়া ক্রিকেট থেকে বিরতি নেবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিরতি নেবেন শুধু ঘরোয়া ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে নয়। ওয়ানডে বিশ্বকাপে খেলার আগে 2 দলে ভাগ হয়ে অনূর্ধ্ব 15 পুরুষ ক্রিকেটারদের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ নারী দল। সেই সিরিজে ছেলেদের কাছে অবশ্য কোনো পাত্তা পায়নি নারী দল দুটি। সেই সিরিজে প্রস্তুতিটা যে ভালো হয়নি তাদের। ফুটবল একসময় ব্যালন ডি'অর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব। তবে এখন ক্যারিয়ারের শেষ দিকে তারা। এবারের ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না এই 2 তারকা ফুটবলার। বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার হয়েছেন উসমান দেম্বেলে। প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হলো ব্যালন ডি'অর বিজয়ীদের নাম। আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ওসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি'অরের মুকুট জিতেছেন দেম্বেলে। পিএসজির এই ফরওয়ার্ড সব প্রতিযোগিতা মিলে 53 ম্যাচে 35 গোল ও 16টি অ্যাসিস্ট করে দলকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতান। এর মধ্য দিয়ে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর জয়ের কৃত্তি গড়লেন তিনি। 28 বছর বয়সী দেম্বেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। অন্যদিকে বার্সেলোনার স্ট্রাইকার লামিনে ইয়ামাল জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি। জিয়ানলুইজি দোনারুমা পেয়েছেন সেরা গোলরক্ষকের ট্রফি। সেরা কোচের পুরস্কার উঠেছে পিএসজির কোচ লুইস এনরিকের হাতে। ক্লাব অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছে পিএসজি। নিজেদের ইতিহাসে গতবার সবচেয়ে সেরা মৌসুম কাটিয়েছে তারা। ঘরোয়া সব শিরোপা তুলেছে নিজেদের ক্যাবিনেটে। লুইস এনরিকের অধীনে প্রথমবারের মতো জেতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাব বিশ্বকাপেও হয়েছে রানার্স আপ। এদিকে টানা তৃতীয়বারের মতো নারীদের ব্যালন ডি'অর জিতেছেন বার্সেলোনা ফরওয়ার্ড আইতানা বোনমাতি। সব মিলিয়ে 3 বার ব্যালন ডি'অর জেতা প্রথম নারী ফুটবলারও তিনি। 69তম ব্যালন ডি'অরে মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। ফ্রেঞ্চ লিগ 1-এ মার্সেইয়ের কাছে 1-0 গোলে হেরেছে প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পিএসজি। 68% বল দখলে রেখে আক্রমণের ধার বাড়ালেও কাজের কাজ কিছুই করতে পারেনি ফরাসি জায়ান্টরা। উল্টো ম্যাচের মাত্র 5 মিনিটেই মার্সেইয়ের ডিফেন্ডার নায়েফ আগার্দ দলকে এগিয়ে নেন। ম্যাচের শেষ দিকে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে লাল কার্ড দেখেন মার্সেইয়ের কোচ রবার্তো দি জার্বি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় পিএসজিকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। séquence collective qui se termine par une magnifique frappe. Le Vélodrome bouillonne. Roberto De Zerbi en place. Carton rouge finalement à l'entrée du অন্যদিকে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার মিশনে রাতে লেভান্তের মুখোমুখি হবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
স্তাদিও সিউদাতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:30টায়। লিগে এখন পর্যন্ত সকল ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করে নিয়েছে ভিনি, এমবাপ্পেরা। মেন্ডি এবং আন্তোনিও রুডিগার্ডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরির কারণে ছিটকে গেলেও জয় নিয়ে আশাবাদী জাভি আলান্সোর শিষ্যরা। অন্যদিকে লিগে মাত্র একটিতে জয় নিয়ে লেভান্তের অবস্থান টেবিলের তলানির দিকেই। তবে নিজেদের মাঠে খেলা হওয়ায় মাদ্রিদকে কঠিন চ্যালেঞ্জ দিতে প্রস্তুত রয়েছে লেভান্তে। ফরিদপুরে শুরু হয়েছে জুলাই স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2025। উদ্বোধনী ম্যাচে রাজেন্দ্র কলেজের গণিত বিভাগকে 2-0 গোলে হারিয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান। অন্যদিকে চাঁদপুরে 21তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে 2-1 গোলে হারিয়েছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। সোমবার বিকালে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। টুর্নামেন্টে জেলার 8 উপজেলার 8টি দল অংশ নিচ্ছে। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট জেলাকে হারিয়েছে হবিগঞ্জ। সিলেট ও হবিগঞ্জ জেলা টিমের দ্বিতীয় লেগের ম্যাচটি গড়ায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে। খেলায় প্রথমার্ধের 10 মিনিটের মধ্যেই 3টি গোল করে হবিগঞ্জকে এগিয়ে দেন দলের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সিলেট জেলার টিম পরপর 3টি গোল করলেও শেষ মুহূর্তে আরেকটি গোলের দেখা পায় হবিগঞ্জ। এতে 3-4 গোলে হবিগঞ্জ এগিয়ে থাকলেও প্রথম লেগের ম্যাচে 1-0 গোলে এগিয়ে ছিল সিলেট। এতে 2 ম্যাচে 4-4 গোলে সমতায় ফিরলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে 3-4 গোলে জয় পায় হবিগঞ্জ জেলা টিম। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরতা চালিয়ে যাওয়ার পরও ইসরায়েল দিব্যি খেলে যাচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও এদিক থেকে ইসরায়েলের পক্ষ নিয়ে জানায় তারা অলিম্পিক সনদ মেনে চলে। এ কারণে দেশটির খেলোয়াড়রা এখন অলিম্পিক, বিশ্ব অ্যাথলেটিক্স, ফুটবল সহ প্রায় সকল প্রতিযোগিতায় নিয়মিতই অংশ নিতে পারছেন। গণহত্যা চালানোর পরও ইসরায়েল খেলছে বড় বড় প্রতিযোগিতায়, কিন্তু রাশিয়া নিষিদ্ধ। সাম্প্রতিক সময় বিশ্ব ক্রীড়াঙ্গনে এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জাতিসংঘের প্রতিবেদনের উপর ভিত্তি করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জানানোর পর থেকেই বিতর্ক আরও বেড়েছে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দাবি ইসরায়েল অলিম্পিক সনদ মেনে চলে, যা আইওসি ও প্রতিটি দেশের জাতীয় অলিম্পিক কমিটির কার্যক্রম পরিচালনার নিয়মাবলী। সনদের 28 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি জাতীয় অলিম্পিক কমিটি শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরেই কর্তৃত্ব চালাতে পারবে। ইসরায়েল 2023 সালের অক্টোবরে গাজায় নতুন করে হামলা চালানোর পরও তাদের অলিম্পিক কমিটি কখনো ফিলিস্তিনের ক্রীড়া ফেডারেশনকে নিজেদের অধীনে দাবি করেননি। অন্যদিকে 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। রাশিয়ার অলিম্পিক কমিটি ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর ক্রীড়া ফেডারেশনকে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। এর ফলে আন্তর্জাতিক ক্রীড়া সীমান্ত পরিবর্তিত হয় এবং সনদ ভঙ্গ হয়। ইউক্রেন আক্রমণের 4 দিন পর আইওসি ঘোষণা দেয় রাশিয়া ও তাদের মিত্র বেলারুশকে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হবে না। যদিও দেশ দুটির খেলোয়াড়রা জাতীয় পতাকা, সঙ্গীত ও প্রতীক বাদ দিয়ে নিরপেক্ষ পতাকা ব্যবহার করে খেলে যাচ্ছেন। একই পদ্ধতিতে 2026 শীতকালীন অলিম্পিকে তাদের খেলার অনুমতি দিয়েছে আইওসি। রাশিয়াকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে কলকাঠি নেড়েছে তা তো নিশ্চিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ রাশিয়ার ওপর কঠোর রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। গাজায় বর্বরতা চালানোর কারণে ইসরায়েল বিশ্বজুড়ে সমালোচিত হলেও আইওসি বলছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তারা কোনো নিয়ম ভঙ্গ করেনি। এছাড়াও ইসরায়েলকে বাদ দেয়া হলে সেটা বিপজ্জনক উদাহরণ হবে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আর দর্শক, এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।